হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম ব্যাক মাই চ্যানেল অনলাইন টিউশন সেন্টার। তো আজকে আমি তোমাদের জন্য নিয়ে এসেছি ক্লাস 10-এর অঙ্ক। ক্লাস 10-এর কোষে দেখি 2 সরল সুদ কষা যে চ্যাপ্টারটা রয়েছে সেই চ্যাপ্টারটার অঙ্কগুলো নিয়ে আজকে আমরা এই ভিডিওতে আলোচনা করব। তো এই ভিডিওতে আমি তোমাদের করাবো ক্লাস 10-এর কোষে দেখি 2 এই চ্যাপ্টারের 1 থেকে 6 নম্বর অঙ্ক। এই 6টা যে অঙ্ক রয়েছে এই 6টা অঙ্ক নিয়ে আজকে এই ভিডিওতে আলোচনা করব। তো চলো শুরু করে দেওয়া যাক আমাদের সরল সুদ কষার চ্যাপ্টার, অর্থাৎ কোষে দেখি 2। তো 1 নম্বর অঙ্কটা কি বলেছে দেখো, দুই বন্ধু একসঙ্গে একটি ছোট ব্যবসা চালাবার জন্য বার্ষিক 12% সরল সুদের হারে একটি ব্যাংক থেকে 15,000 টাকা ধার করে নিলেন। 4 বছর পরে ওই টাকার জন্য তাদের কত টাকা সুদ দিতে হবে হিসাব করে লিখি। তো এই কোষে দেখি 2 বা সরল সুদ কষা এই অঙ্ক, অর্থাৎ এই চ্যাপ্টারের অঙ্কগুলো করবার আগে আমাদের কিছু বেসিক জিনিস এই চ্যাপ্টার সম্পর্কে জেনে নিতে হবে। তো দেখো, আমি এখানে কয়েকটা বেসিক জিনিস তোমাদেরকে ধারণাটা দিয়ে দিচ্ছি যাতে তোমাদের অঙ্কগুলো প্রথম থেকেই বুঝতে সুবিধা হয়। তো দেখো, আমি এখানে 3টে লেটার লিখছি। দেখো, আমি প্রথমে লিখছি পি। পি পি মানে কি হচ্ছে? পি মানে হচ্ছে কি আসল, ঠিক আছে? পি মানে হচ্ছে আসল। এরপরে আমি লিখছি আর। আর মানে কি হচ্ছে? আর মানে হচ্ছে সুদের হার। আর মানে হচ্ছে সুদের হার। তাহলে সুদের হারকে আমরা কি দিয়ে বুঝি? পার্সেন্টেজ চিহ্ন দিয়ে বুঝি। তাহলে আর এর সাথে আমি কি যুক্ত করলাম? দেখো, পার্সেন্টেজ, ঠিক আছে? এরপরে লিখছি আমি টি। টি মানে কি হচ্ছে? টি মানে হচ্ছে সময়। এক্ষেত্রে সর্বদা মনে রাখতে হবে, এই যে আমরা টি সময় লিখলাম, এই সময়টাকে কিন্তু সবসময় আমাদেরকে বছরে বের করতে হবে, মাসে বা দিনে কিন্তু সুদ বের করা যাবে না। আমাদেরকে সুদ বের করতে হবে সবসময় বছরে। তো সময়টা কিসে বের করবো? আমরা সব সময় আমরা কিসে বের করবো? বছরে, ঠিক আছে? এরপরে লিখছি দেখো আই। আই মানে হচ্ছে কি সুদ। বোঝা গেল? তাহলে এই 4টে জিনিস কি? পি মানে হচ্ছে আসল, আর হচ্ছে সুদের হার, টি মানে হচ্ছে সময়, সময়টা আমরা সব সময় বছরে বের করব, এবং আই মানে হচ্ছে কি সুদ। তো এই জিনিসগুলো যেগুলো জানলে কিন্তু আমাদের অঙ্কগুলো করতে সুবিধা হবে। তো দেখো, এখানে প্রথম অঙ্কটা অর্থাৎ 1 নম্বর অঙ্কটা কি বলেছে? দুই বন্ধু একসঙ্গে একটি ছোট ব্যবসা চালাবার জন্য বার্ষিক 12% সরল সুদের হারে একটি ব্যাংক থেকে 15,000 টাকা ধার করে নিলেন। 4 বছর পরে ওই টাকার জন্য তাদের কত সুদ দিতে হবে হিসাব করে লিখি। তো এখানে আমাদেরকে শেষে কি বের করতে বলেছে? যে 4 বছর পরে ওই টাকার জন্য তাদের কত টাকা সুদ দিতে হবে, অর্থাৎ আমাদেরকে বের করতে বলেছে সুদ কত টাকা হবে। তো দেখো, অঙ্কটা আবার করছি। দুই বন্ধু একসঙ্গে একটি ছোট ব্যবসা চালাবার জন্য, অর্থাৎ দুজন বন্ধু একটা ব্যবসা চালাবার জন্য তারা ব্যাংক থেকে কিছু টাকা ধার নিয়েছে। তারা ধার নিয়েছে কত টাকা? দেখো, 15,000 টাকা ধার নিয়েছে, এবং সেটা কত পার্সেন্ট বার্ষিক সরল সুদের হারে? সেটা হচ্ছে 12%, অর্থাৎ 12% সরল সুদের হারে কিন্তু তারা 15,000 টাকা একটা ব্যাংক থেকে ধার নিয়েছে। 4 বছর পরে ওই টাকার জন্য কত টাকা সুদ দিতে হবে? তাহলে তারা ধার নিয়েছিল 15,000 টাকা, এবং সুদের হার কত? বার্ষিক সুদের হার হলো 12%, এবং টাকাটা তাদেরকে ফেরত দিতে হবে কত বছর পরে? 4 বছর পরে। তো এই 4 বছর পরে এই 15,000 টাকার সুদ তাদেরকে কত টাকা দিতে হবে সেটা বের করতে বলেছে। তো দেখো, সুদ বের করার নিয়ম আমরা জানি। সুদ কি? সুদ হচ্ছে আই। তো এই যে আই অর্থাৎ সুদ বের করার কিন্তু একটা সূত্র আছে। আমি সূত্রটা এখানে লিখছি। দেখো, সুদ মানে আমরা কি জানি? আই। তো সুদ বের করার সূত্রটা হচ্ছে পি গুণ আর গুণ টি বাই 100। অর্থাৎ সুদ বের করার সূত্র হচ্ছে পি আর টি বাই 100। পি মানে হচ্ছে কি আমরা জানি? পি মানে হচ্ছে আসল, আর মানে হচ্ছে সুদের হার, এবং টি মানে হচ্ছে কি সময়। তার মানে সুদ বের করবার জন্য কিন্তু আমাদের মূলত 3টে জিনিসের দরকার। একটা হচ্ছে পি অর্থাৎ আসল, একটা হচ্ছে আর অর্থাৎ সুদের হার, এবং একটা হচ্ছে টি অর্থাৎ সময়। এই 3টে জিনিস কিন্তু আমাদেরকে অবশ্যই জানতে হবে, নাহলে কিন্তু আমরা সুদ বের করতে পারবো না। তো দেখো, এটা আমি মুছে দিচ্ছি। তো এই অঙ্কের মধ্যে দেখো আসল কত টাকা বলে দিয়েছে। আমি এখানে লিখছি, দেখো 1 নম্বর অঙ্ক। তো এই অঙ্কের মধ্যে আসল মানে কি হচ্ছে? পি। তো আসল কত টাকা বলে দিয়েছে? আসল কিন্তু বলেছে 15,000 টাকা।
আসল 15,000 টাকা, সুদের হার, এরপরে আমরা লিখছি সুদের হার। সুদের হার মানে কি? সুদের হার মানে হচ্ছে আর। তাহলে সুদের হার কত বলে দিয়েছে? বার্ষিক 12%। 12% সুদের হার। এরপরে কি? সময়। সময়কে আমরা কি দিয়ে জানি? টি। তাহলে সময় কত? দেখো বইয়ের মধ্যে বলেই দিয়েছে 4 বছর। ঠিক আছে, তাহলে আমাদের তিনটে জিনিসই বইয়ের মধ্যে দেওয়া রয়েছে, আসল, সুদের হার এবং কি? সময়। এবার আমরা বের করব কি? সুদ। তাহলে বের করব যে সুতরাং সুদ। তাহলে সুদ বের করার সূত্রটা কি আমরা জানি? পি গুণ আর গুণ টি বাই 100। এবার দেখো পি এর মান কত? পি মানে কি? আসল। তাহলে পি এর মান কত? দেখো 15,000। তাহলে পি এর জায়গায় আমরা লিখছি 15,000 গুণ আর এর মান কত? দেখো 12। 12 গুণ টি এর মান কত? দেখো টি হচ্ছে 4 আর নিচে কত? 100। এইবার দেখো নিচে দুটো শূন্য, এখানে উপরে দুটো শূন্য কেটে দিলাম, তাহলে নিচে কিছুই থাকলো না, কি থাকলো? শুধুমাত্র 1 পড়ে রইলো। তাহলে 1 এর তো কোনো মূল্য নেই। এবার ওপরে দেখো কি কি গুণ অবস্থায় রয়েছে? 150, 12 এবং 4। তো আমরা এই তিনটাকে গুণ করে দিলে আমাদের উত্তর বেরিয়ে যাবে। 4 বারং কত হচ্ছে? দেখো 4 বারং হচ্ছে 48। 48 এর সাথে আমাদের গুণ করতে হবে কত? 150। তো আমরা 48 এর সাথে যদি 150 না গুণ করে আমরা 15 গুণ করি তাহলে কত হয়? দেখো 5 আর 40 শূন্য, হাতে হলো 4, 4 5 হচ্ছে 20 আর 4 24, 8 1 8, 4 1 4, 0 8 4 12 2 হাতে 1, 4 2 6 1 7। আর আমরা কি বাদ দিয়েছিলাম? 150 এর একটা শূন্য বাদ দিয়েছিলাম। তাহলে এর পাশে যদি শূন্য বসিয়ে দিই তাহলেই হয়ে যাচ্ছে। অর্থাৎ 720 এর পাশে আমরা একটা শূন্য বসিয়ে দেবো। তাহলে কত হচ্ছে? 7,200 টাকা। ঠিক আছে, তাহলে আমাদের উত্তরটা এইভাবে লিখে দেব। উত্তরটা কি জানতে চেয়েছে? যে 4 বছর পরে তাদেরকে কত টাকা সুদ দিতে হবে। তাহলে 4 বছর পর তাদের 7,200 টাকা সুদ দিতে হবে। 7,200 টাকা সুদ দিতে হবে। ঠিক আছে, 2 নম্বর অঙ্কটা দেখো। 2005 সালের 1 জানুয়ারি থেকে 27 মে পর্যন্ত বার্ষিক 6% সরল সুদের হারে 2000 টাকার সুদ কত হবে নির্ণয় করি। তো এবার চলে যাব আমরা 2 নম্বর অঙ্কে। 2 নম্বর অঙ্কটা কি বলেছে দেখো। 2005 সালের 1 জানুয়ারি থেকে 27 মে পর্যন্ত বার্ষিক 6% সরল সুদের হারে 2000 টাকার সুদ কত হবে নির্ণয় করি। অর্থাৎ এখানে বলে দিয়েছে দেখো 2005 সাল, 2005 সালের 1 জানুয়ারি থেকে অর্থাৎ জানুয়ারি মাসের 1 তারিখ থেকে 27 মে পর্যন্ত বার্ষিক 6% সরল সুদের হারে 2000 টাকার সুদ কত নির্ণয় করি। তো এখানেও কিন্তু আমাদেরকে বলে দিয়েছে সুদ বের করতে হবে। তো সুদ বের করার জন্য আমাদের তিনটে জিনিসের দরকার, একটা হচ্ছে আসল, একটা সুদের হার এবং আরেকটা হচ্ছে কি? সময়। তো দেখো তিনটে জিনিসই কিন্তু এখানে দেওয়া রয়েছে। আসল দেওয়া রয়েছে কত? 2000 টাকা। সুদের হার কত দেওয়া রয়েছে? 6%। তো আমরা যে দুটো আগে দেওয়া রয়েছে সেই দুটো আগে লিখি, সময়টা আমি পরে আসছি। তো দেখো এখানে আসল কত বলে দিয়েছে। আসলকে আমরা জানি কি? পি দিয়ে। তাহলে আসল মানে কত টাকা? 2000 টাকা। আসল 2000 টাকা। এরপরে কি? সুদের হার। সুদের হারকে আমরা কি দিয়ে বুঝি? আর দিয়ে বুঝি। সুদের হার কত দেওয়া রয়েছে দেখো? 6%। এইবার আমাদেরকে সময়টা বের করতে হবে। দেখো সময়টা কি বলে দিয়েছে। 2005 সালের 1 জানুয়ারি থেকে অর্থাৎ জানুয়ারি মাসের প্রথম দিন থেকে মে মাসের 27 তারিখ পর্যন্ত। তাহলে আমি যদি একটা টাকা ধার নিই তাহলে সেটা আমাকে জানুয়ারি মাসের 1 তারিখ থেকে একেবারে মে মাসের 27 তারিখ পর্যন্ত হিসেব করতে হবে। 27 তারিখের হিসেব কিন্তু হবে না, কারণ কি? 27 তারিখে আমার সুদটা দেওয়া মানে টাকাটা কি হচ্ছে? সুদ দেওয়ার শেষ ডেট। তো সেই ডেটের কিন্তু হিসাব হবে না, আমাদের হিসাব হবে কত? 26 তারিখ অবধি। তাহলে এবার আমাদেরকে জানতে হবে দেখো যে 1 জানুয়ারি থেকে 27 মে পর্যন্ত মোট কতদিন সময় হচ্ছে। তো আমি লিখে নিচ্ছি দেখো, অর্থাৎ
পয়লা জানুয়ারি থেকে 27 মে পর্যন্ত কতদিন হবে? দেখো পয়লা জানুয়ারি অর্থাৎ জানুয়ারি মাসের 1 তারিখ থেকে শুরু করেছে মানে গোটা জানুয়ারি মাসটা চলবে, গোটা ফেব্রুয়ারি মাসটা চলবে, গোটা কি মার্চ মাসটা চলবে। কিন্তু এখানে গোটা মার্চ মাস, এরপরে কি হবে গোটা এপ্রিল মাস চলবে এবং কি তারপরে মে মাসের 26 তারিখ পর্যন্ত চলবে, 27 তারিখ পর্যন্ত কিন্তু চলবে না। তো দেখো জানুয়ারি মাসের 1 তারিখ থেকে শুরু হলে জানুয়ারি মাস কত দিনে হয়? আমরা সকলেই জানি জানুয়ারি মাস 31 দিনে হয়। তাহলে জানুয়ারি মাস 31 দিনে যোগ এরপরে ফেব্রুয়ারি মাস কত দিনে হয়? 28 দিনেও হয়, আবার 29 দিনেও হয়। কিন্তু 29 দিন কখন হবে? যে বছরটা লিপ ইয়ার হবে সেই বছরে ফেব্রুয়ারি মাস কত দিনে হবে? 29 দিনে হবে। কিন্তু এখানে 2005 সালের কথা বলেছে, 2005 সাল কিন্তু লিপ ইয়ার নয়। আমরা লিপ ইয়ার নয় কি করে বুঝবো? যে সমস্ত সালগুলোকে 4 দিয়ে ভাগ করা যায় সেগুলো লিপ ইয়ার, এবং যেগুলোকে 4 দিয়ে ভাগ করা যায় না সেগুলো কি লিপ ইয়ার নয়। তাহলে 2005 সালটাকে কিন্তু 4 দিয়ে ভাগ করা সম্ভব নয়, সেই কারণে 2005 সাল কিন্তু লিপ ইয়ার নয়। তো লিপ ইয়ার যেহেতু নয় তাহলে সেই 2005 সালের ফেব্রুয়ারি মাস কত দিনে হবে? হবে কিন্তু 28 দিনে। তাহলে 28 যোগ, তাহলে জানুয়ারি এবং ফেব্রুয়ারি হলো। এরপর মার্চ মাস কত দিনে? আমরা সবাই জানি মার্চ মাস 31 দিনে। এরপরে এপ্রিল মাস, এপ্রিল মাসটাও টোটালটা যাবে, তাহলে এপ্রিল মাস কত দিনে? 30 দিনে। তাহলে দেখো জানুয়ারি, ফেব্রুয়ারি, মার্চ, এপ্রিল। এবার মে মাসের কত তারিখের কথা বলেছে? 27 তারিখ। কিন্তু 27 তারিখের কিন্তু হিসাবটা হবে না, 26 দিনের হিসাব হবে, কারণ 27 দিনের মাথায় তো আমি কি করব? সেই ঋণটাকে পরিশোধ করে দেব। তাহলে মে মাসের কত দিন অবধি চলবে? 26 দিন। ঠিক আছে, তাহলে সবগুলো যোগ করলে কত হবে? দেখো 31, 28, আবার 31, 30 এবং 26 যোগ করা কত হচ্ছে? 6, 7, 7 আর হচ্ছে 8, 8, 8, 16, 6 হাতে হচ্ছে 1, 3, 2, 5, 3, 8, 8, 3, 11, 11, 2 হচ্ছে 13 আর 1, 14। কত হচ্ছে টোটাল? 146 দিন। তাহলে সময়টা আমি কত পাচ্ছি? দেখো 146 দিন। আমি লিখে দিচ্ছি দেখো সময়। সময়কে আমরা কি দিয়ে বুঝি? টি। কত? 146 দিন। ঠিক আছে, তো এইবার এই যে 146টা আমাদের কিসে বেরিয়েছে? দিনে বেরিয়েছে। কিন্তু আমরা যখন সুদের হিসেব করব তখন কিন্তু আমাদের দিন বা মাসে কিন্তু হিসেব করা যাবে না, আমাদেরকে সবসময় বের করতে হবে কি? বছরে। তো এই 146 দিনকে যদি আমি বছরে নিয়ে যেতে চাই তাহলে কিন্তু আমাকে কি করতে হবে? যদি আমি দিনকে বছরে নিয়ে যাই তাহলে কিন্তু আমাকে 365 দিয়ে ভাগ করতে হবে। তাহলে 146কে আমরা কি করব? 365 দিয়ে ভাগ করব। তাহলে এটা কি হয়ে যাচ্ছে? এটা হয়ে যাচ্ছে বছর। ঠিক আছে, তাহলে দেখো আমরা তিনটে জিনিস পেয়ে গেছি। আসল টি কত? 2000 টাকা, সুদের হার আর 6%, সময় টি কত? 146 দিন, কিন্তু দিনটাকে আমরা কিসে বের করেছি? বছরে, অর্থাৎ 146/365। এরপর আমরা কি বের করব? সুদ। তাহলে আমরা লিখছি দেখো সুতরাং সুদ। তাহলে সুদ বের করার সূত্র আমরা সবাই জানি, পি গুণ আর গুণ টি। তাহলে পি মানে কত? দেখো 2000, তাহলে পি এর জায়গায় আমরা লিখছি 2000 গুণ আর কত? আর হচ্ছে 6% পি আর। এবার টি মানে কত? 146/365। তাহলে 146টাকে দেখো আমি উপরে লিখছি এবং 365টাকে আমি নিচে লিখছি। ঠিক আছে, তাহলে পি আর টি বাই কত হয়? 100। মাঝখানে কি হবে? গুণ চিহ্ন, বোঝা গেল? তো এখানে দেখো একটা শূন্য, দুটো শূন্য এবং উপরে একটা দুটো শূন্য কেটে গেল। এরপরে দেখো 20 এবং এই 365 দুটোকেই আমি 5 দিয়ে কাটবো। 5 দিয়ে 20কে কাটলে হচ্ছে 4 5 20 এবং 5 দিয়ে 365কে দেখো ভাগ করলে কত হয়? হচ্ছে কিন্তু 73। 73 এবং 73 দিয়ে দেখো 146কে যদি কাটি তাহলে পাচ্ছি আমরা কত? 2। তাহলে নিচে কিছু রইল না, ওপরে কি আছে দেখো? 6, 2 এবং 4 তিনটে কি অবস্থায়? গুণ। তাহলে 6 দুগুণে হচ্ছে 12, 4 12 হচ্ছে 48। কত? 48 টাকা। তাহলে আমাদের উত্তরে কি জানতে চেয়েছিল? যে 2000 টাকার সুদ কত হবে, তাই তো? তাহলে আমরা উত্তরে লিখে দেব উত্তর যে 2000 টাকার
2000 টাকার সুদ হবে, তাহলে 2000 টাকা সুদ হবে কত? 48 টাকা। ঠিক আছে। 3 নম্বর কি বলেছে, বার্ষিক 8 সমস্ত 1/3% সরল সুদে 960 টাকার 1 বছর 3 মাসের স্ববৃদ্ধিমূল কত হবে নির্ণয় করি। তো এবার চলে যাব আমরা 3 নম্বর অঙ্কে। তো 3 নম্বর অঙ্কটা কি বলেছে, বার্ষিক 8 সমস্ত 1/3% সরল সুদে 960 টাকার 1 বছর 3 মাসের স্ববৃদ্ধিমূল কত হবে নির্ণয় করি। তো এখানে দেখো বলে দিয়েছে যে বার্ষিক 8 সমস্ত 1/3% সরল সুদের হারে 960 টাকা, তো অর্থাৎ আসল কত? 960 টাকা। তো 960 টাকার 1 বছর 3 মাসের স্ববৃদ্ধিমূল কত হবে তা নির্ণয় করি। তো স্ববৃদ্ধিমূল এই বিষয়টা নিয়ে আমি পরে আসছি। তো আগে আমাদের যে জিনিসগুলো দেওয়া রয়েছে, দেখো বার্ষিক সরল সুদের হার দেওয়া রয়েছে কত? 8 সমস্ত 1/3%, আর আসল দেওয়া রয়েছে কত? 960 টাকা, এবং সময় দেওয়া রয়েছে কত? 1 বছর 3 মাস। তো এই যে তথ্যগুলো তিনটা দেওয়া রয়েছে, এই তিনটে আমি কি করব, আগে লিখে নেব। তো দেখো প্রথমে আসল দেওয়া রয়েছে, তাহলে আসল মানে কি? পি। আসল কত টাকা? 960 টাকা। আসল হচ্ছে 960 টাকা। এরপরে দেওয়া রয়েছে কি? সুদের হার। সুদের হার মানে কি? আর। তাহলে সুদের হার কত দেওয়া রয়েছে? 8 সমস্ত 1/3%। 8 সমস্ত 1/3%। তো এটাকে আমি সমস্তটা ভাঙিয়ে নিচ্ছি। দেখো 3 8 24, 24 আর 1 কত? 25, ওপরে 25, নিচে কত? 3, অর্থাৎ 25/3%। এরপরে কি? সময়। সময় কত দেওয়া রয়েছে? দেখো 1 বছর 3 মাস। 1 বছর 3 মাস। ঠিক আছে। তো এই 1 বছর 3 মাসটাকে আমরা প্রথমে মাসে নিয়ে যাব। তো দেখো 1 বছর 3 মাসকে যদি মাসে নিতে যাই, 1 বছর মানে কত মাস? 1 বছর মানে হচ্ছে 12 মাস। তাহলে 12, আর 3টা যেহেতু মাসেই আছে, তাহলে 3টা কি করব? যোগ করব। তাহলে 12 আর 3 কত হচ্ছে? 15 মাস। তো মাসে তো আর সুদের হিসাব হচ্ছে না, আমাদের কিসে বের করতে হবে? বছরে। তো মাসকে যদি আমি বছরে বের করতে চাই, তাহলে কত দিয়ে ভাগ করতে হবে? 12 দিয়ে ভাগ করতে হবে। তাহলে 15কে আমরা ভাগ করব 12 দিয়ে। 15/12 কি হবে? এটা হবে বছর। ঠিক আছে। তাহলে দেখো আমরা আসল কত? 960 টাকা, সুদের হার কত? 25/3%, এবং সময় কত বের করলাম? 15/12 বছর। এরপরে আমরা প্রথমেই কি করব? দেখো সুদ বের করব। তো এখানে শেষে একটা কথা বলেছে, স্ববৃদ্ধিমূল কত? স্ববৃদ্ধিমূল মানে কি? সুদ এবং আসল যোগ করে যেটা পাওয়া যায় সেটা হচ্ছে কি? স্ববৃদ্ধিমূল বা সুদ আসল। অর্থাৎ প্রথমে আমাদের সুদ বের করতে হবে, সুদের সাথে আসলটা যোগ করে দিলেই যেটা হবে সেটাই কিন্তু স্ববৃদ্ধিমূল বা সুদ আসল। তো আমরা প্রথমে কি বের করব? সুদ বের করব। তাহলে সুতরাং সুদ। তো সুদ বের করার সূত্র কি? পি আর টি বাই 100। তাহলে পি কত? আসল 960 টাকা, গুণ আর কত হচ্ছে? দেখো আর হলো 25/3। তো 25টাকে আমি উপরে লিখছি, 3টাকে আমি নিচে লিখছি, গুণ টি কত? 15/12। তো 15কে উপরে লিখছি, নিচে কত লিখছি? 12, মাঝখানে কি দিচ্ছি? গুণ। তাহলে পি আর টি বাই কত? 100। তাহলে নিচে লিখবো হচ্ছে 100, মাঝখানে গুণ। বোঝা গেল? এরপর দেখো এখানে একটা শূন্য একটা শূন্য কেটে গেল। 3 দিয়ে যদি 15কে কাটি তাহলে হচ্ছে কত? 5। 3 5 15। 5 দিয়ে যদি 10কে কাটি তাহলে হচ্ছে কত? 2। এরপরে দেখো 2 দিয়ে যদি আমি 96কে কাটি তাহলে কত হচ্ছে? 48 দুগুণে 96। এবং 12 দিয়ে যদি আমি 48কে কাটি তাহলে হচ্ছে 4 12 48। তাহলে দেখো নিচে কিছু পড়ে রইল না, ওপরে কি রইল? 25 গুণ 4। তাহলে 4 25 কত? 100। 4 25 হচ্ছে 100 টাকা। তাহলে দেখো তাকে সুদ দিতে হচ্ছে কত? 100 টাকা। এবার আমাদেরকে তো সুদ বের করতে বলেনি, বলেছে কি? স্ববৃদ্ধিমূল, অর্থাৎ আসল এবং সুদ যোগ করতে হবে। তাহলে আমাদের আসল কত ছিল? 960 টাকা, এবং সুদ কত দিয়েছি? 100 টাকা। তাহলে দুটোকে আমরা যোগ করে দিলেই কিন্তু বেরিয়ে যাচ্ছে স্ববৃদ্ধিমূল। তাহলে এখানে লিখছি, দেখো তাহলে সুতরাং স্ববৃদ্ধিমূল
সবৃদ্ধিমূল মানে কি আসল, তাহলে আসল আমাদের ছিল 960 টাকা যোগ সুদ কত 100, তাহলে 960 আর 100 কত হচ্ছে 1060 টাকা। তাহলে দেখো সবৃদ্ধিমূল আমাদের কত বেরিয়েছে 1060 টাকা। 4 নম্বর কি বলেছে, উৎপল বাবু তার জমি চাষের জন্য সমবায় ব্যাংক থেকে বার্ষিক 6% সরল সুদের হারে 3200 টাকা 2 বছরের জন্য ধার করে নিলেন। 2 বছর পরে সুদে আসলে তাকে কত টাকা শোধ করতে হবে হিসাব করে লিখি। এখন আমরা চলে যাব 4 নম্বর অঙ্কে। 4 নম্বর অঙ্কটা কি বলেছে দেখো, উৎপলবাবু তার জমি চাষের জন্য সমবায় ব্যাংক থেকে বার্ষিক 6% সরল সুদের হারে 3200 টাকা 2 বছরের জন্য ধার নিলেন। 2 বছর পরে সুদে আসলে তাকে কত টাকা শোধ করতে হবে হিসাব করে লিখি। তো উৎপলবাবু একজন ব্যক্তি যিনি কি করেছেন, তার জমিতে চাষের জন্য একটা ব্যাংক থেকে 6% অর্থাৎ বার্ষিক 6% সরল সুদের হারে কত টাকা নিয়েছেন, 3200 টাকা নিয়েছিলেন 2 বছরের জন্য। এবার বের করতে বলেছে 2 বছর পরে সুদে আসলে তাকে কত টাকা শোধ করতে হবে। তো অঙ্কের মধ্যে দেখো প্রথমে আসল বলে দেওয়া রয়েছে কত 3200 টাকা ধার নিয়েছিলেন, তাহলে আসল হলো 3200, বার্ষিক কত পার্সেন্ট সুদের হারে 6% সুদের হারে, এবং সময় কত 2 বছরের জন্য। এরপরে বের করতে আমাদের বলেছে কি সুদে এবং আসলে কত টাকা তিনি পরিশোধ করবেন। তো যে জিনিসগুলো দেওয়া রয়েছে সেগুলো আমরা লিখে দিচ্ছি। তো দেখো প্রথমে কি দেওয়া রয়েছে আসল, তাহলে আসল কি পি কত টাকা 3200 টাকা, 3200 টাকা। এরপরে কি সুদের হার, সুদের হার মানে হচ্ছে আর, সুদের হার কত 6%, এবং কি সময়, সময় কি টি, সময় কত 2 বছর। তাহলে প্রথমে আমাদেরকে কি বের করতে হবে সুদ, কারণ সুদ না বের করে আমরা সুদ আসল বের করতে পারবো না। তো সুদ বের করার সূত্র আমরা জানি, তাহলে কি সুতরাং সুদ, সুদ বের করার সূত্র কি হচ্ছে পি আর টি বাই 100। পি মানে কত দেখো 3200, পি আর কত 6%, টি কত 2 বছর, বাই কত 100। তো দেখো নিচে দুটো শূন্য উপরে দুটো শূন্য কেটে গেলাম, নিচে কিছু থাকলো না, ওপরে কি থাকছে দেখো 6, 2 এবং 32, 6 দুগুণে হচ্ছে কত 12, 32 এবং 12 গুণ করলে কত হচ্ছে দেখি 2 দুগুণে 4, 3 দুগুণে 6, 2 একে 2, 3 একে 3, 4, 6 2 8, 3, 384। তাহলে সুদ কত টাকা হচ্ছে 384 টাকা। তাহলে আমাদেরকে কিন্তু সুদ বের করতে বলেনি, আমাদেরকে বলেছে যে সুদে আসলে কত টাকা দেবে। তো আমরা যদি আসলের সাথে সুদটাকে যোগ করে দিই তাহলে আমাদের সুদ আসল বেরিয়ে যাচ্ছে। তাহলে সুতরাং সুদ আসল, তাহলে সুদ আসল মানে কি আসল কত 3200 যোগ সুদ কত 384। তাহলে 3200 সঙ্গে 384 যোগ করলে কত হচ্ছে 3584 টাকা। তাহলে তাকে সুদ আসলে দিতে হচ্ছে কত 3584 টাকা। তো এবার 5 নম্বর কি বলেছে, বার্ষিক 5.25% সরল সুদের হারে শোভাদেবী একটি ব্যাংকে কিছু টাকা জমা রাখেন। 2 বছর পর তিনি সুদ হিসাবে 840 টাকা পেলেন। তিনি কত টাকা জমা রেখেছিলেন হিসাব করে লিখি। তো এবার আমরা চলে যাব 5 নম্বর অঙ্কে। 5 নম্বর অঙ্কটা কি বলেছে, বার্ষিক 5.25% সরল সুদের হারে শোভাদেবী একটি ব্যাংকে কিছু টাকা জমা রাখেন। 2 বছর পর তিনি সুদ হিসাবে 840 টাকা পেলেন। তিনি কত টাকা জমা রেখেছিলেন হিসাব করে লিখি। তো দেখো আগের অঙ্কগুলোতে কিন্তু আমাদেরকে কিন্তু আসলের কথা বলে দেওয়া ছিল, কিন্তু এই ক্ষেত্রে অর্থাৎ এই অঙ্কটার ক্ষেত্রে কিন্তু আমাদেরকে আসল বলে দেওয়া নেই, আমাদেরকে আসলটা বের করতে বলেছে। এছাড়া বাকি দেওয়া আছে কি কি দেখো, প্রথমে দেওয়া রয়েছে বার্ষিক 5.2% সরল সুদের হারে, অর্থাৎ সুদের হার দেওয়া রয়েছে। একটি ব্যাংকে কিছু টাকা শোভাদেবী জমা রাখেন।
2 বছর পর অর্থাৎ সময় দেওয়া রয়েছে, সুদ হিসাবে 840 টাকা পেলেন। এই অঙ্কের মধ্যে কিন্তু সুদের কথা বলে দেওয়া রয়েছে, তিনি কত টাকা জমা রেখেছিলেন, অর্থাৎ বের করতে বলেছে আসল কত টাকা, অর্থাৎ তিনি কত টাকা জমা রেখেছিলেন। তো আমরা প্রথমেই ধরে নেব যে তিনি পি টাকা জমা করেছিলেন, কারণ আমরা জানি যে আসলকে আমরা পি দিয়ে যেহেতু আমরা লিখি, সেই কারণে কিন্তু আমি এক্স ধরলাম না, কারণ পি ধরলে তোমাদের বুঝতে সুবিধা হবে, কারণ যেহেতু আমরা আসলকে পি দিয়ে প্রকাশ করি। তাহলে প্রথমেই আমি লিখছি যে ধরি শোভাদেবী পি টাকা জমা রেখেছিলেন। ঠিক আছে, পি টাকা জমা রেখেছিলেন। এরপরে প্রথমেই আমরা কি জানি, সুদের হার কত দেওয়া রয়েছে, দেখো সুদের হার মানে কি হচ্ছে আর, তাহলে সুদের হার কত দেওয়া রয়েছে 5.25%। তাহলে এক্ষেত্রে যদি আমি দশমিকটাকে তুলে দিই তাহলে উপরে কত বসবে 525, নিচে দশমিকের জন্য একটা 1 আর দুটো ঘরের জন্য দুটো শূন্য, তাহলে কত হচ্ছে 525/100%। এরপরে কি দেওয়া রয়েছে সময় অর্থাৎ টি, সময় কত দেওয়া রয়েছে, দেখো সময় দেওয়া রয়েছে কিন্তু 2 বছর, সময় হচ্ছে 2 বছর। আরেকটা কি জিনিস দেওয়া রয়েছে, সেটা দেওয়া রয়েছে কি সুদ, তাহলে সুদ কত দেওয়া রয়েছে 840 টাকা। তো দেখো এই জিনিসগুলো কিন্তু আমাদের বইয়ে দেওয়া রয়েছে। এইবার আমরা সুদ বের করার সূত্রটা সকলেই জানি, সুদ বের করার সূত্র কি আই, অর্থাৎ আই সমান সমান কি পি আর টি বাই 100। তো দেখো এখানে আমি বাকি অংশটা করছি, দেখো আই সমান সমান কি, আই সমান সমান হচ্ছে পি আর টি বাই 100। তো আই মানে কি, আই মানে হচ্ছে সুদ। তো দেখো সুদ কিন্তু আমাদের দেয়া রয়েছে, সুদ কত 840 টাকা। তাহলে আমরা এই আই এর জায়গায় বসাবো কত 840 টাকা, 840। এবার দেখো পি কত, পি মানে আমরা জানি না, তাহলে পি এর জায়গায় পি লিখছি, গুণ আর মানে কত, আর মানে হচ্ছে 525/100। তাহলে 525টাকে আমরা উপরে লিখছি, নিচে লিখছি 100, গুণ টি সময় কত দেখো 2 বছর, তাহলে পি আর টি বাই কত হয় 100, তাহলে এর সাথে আমি 100টা গুণ অবস্থায় লিখে দিলাম। ঠিক আছে, তো এবার আমি কি করব, কোনাকুনি গুণ করব। দেখো 840টা কিন্তু ওপরে রয়েছে, তার নিচে কত আছে 1, তাহলে কোনাকুনি যদি গুণ করি তাহলে আমাদের এই ওপরে, আচ্ছা আমি পরের লাইনে করছি তাহলে তোমাদের বুঝতে সুবিধা হবে। দেখো 840 যেমন আছে থাকলো, নিচে দেখো 100 এবং 100 গুণ করলে কত হচ্ছে 1 একে 1 আর শূন্য কটা 1 2 3 4টে, 1 2 3 4টে, এবং ওপরে গুণ করলে কত হচ্ছে 525 এর সঙ্গে 2 গুণ করলে কত 5 দুগুণী 10 এর শূন্য হাতের হচ্ছে 1 2 দুগুণী 4 আর 1 5 5 দুগুণী কত 10, 1050 পি। ঠিক আছে, এইবার আমরা কি করব, কোনাকুনি গুণ করব, অর্থাৎ 1050 পি এর সঙ্গে দেখো 840 এর নিচে কিছু নেই মানে কত 1, এবং আর 840 এর সাথে গুণ হবে কত এই একক দশক শতক হাজার, এই 10,000। তাহলে দেখো 1050 পি এর সাথে 1 গুণ হলে কত হচ্ছে 1050 পি সমান সমান। এবার দেখো 1000 এই 10,000 এর সাথে যদি 840 গুণ করি তাহলে কত হচ্ছে, দেখো আমি শূন্যগুলোকে পরে ধরবো, 84 এবং 1 গুণ করলে কত হচ্ছে 84 একে 84, শূন্য কটা 1টা 2টো 3টে 4টে 5টে, 1 2 3 4 5, কত হচ্ছে একক দশক শতক হাজার অযুত লক্ষ, 84 লক্ষ। এরপরে আমরা বের করব কিসের মান, শুধুমাত্র পি এর মান। তাহলে দেখো পি এর মান বের করার জন্য এই 1050 এখানে গুণ অবস্থায় আছে, উল্টো দিকে গেলে কি হবে ভাগ হবে, অর্থাৎ এই 84 লক্ষের নিচে চলে আসবে কত এই 1050। তো শূন্য শূন্য যদি কেটে দিই 105 দিয়ে এটাকে কাটলে আমরা পাবো হচ্ছে 8000, কত পাচ্ছি 8000। তাহলে পি সমান সমান আমরা কত পেলাম কিন্তু 8000 টাকা। ঠিক আছে, তো পি আমরা কি ধরেছিলাম, পি কে তো আমরা ধরেছিলাম আসল, অর্থাৎ তিনি ব্যাংকে কত টাকা জমা রেখেছিলেন। তাহলে উত্তরে আমরা কি লিখবো, উত্তরে লিখবো যে তিনি ব্যাংকে 8000 টাকা রেখেছিলেন, তিনি
ব্যাংকে 8,000 টাকা জমা রেখেছিলেন। ঠিক আছে, তো এবার আমরা চলে যাব 6 নম্বর অঙ্কে, অর্থাৎ আজকের ভিডিওর শেষ অঙ্ক। কি বলেছে 6 নম্বর অঙ্কটা? গৌতম একটি মুরগি খামার খোলার জন্য একটি সমবায় ব্যাংক থেকে বার্ষিক 12% সরল সুদের হারে কিছু টাকা ধার নিলেন। প্রত্যেক মাসে তাকে 378 টাকা সুদ দিতে হয়। তিনি কত টাকা ধার নিয়েছিলেন? তো এইখানেও কিন্তু আগের অঙ্কের মতোই বলে দিয়েছে কি তিনি কত টাকা ধার নিয়েছিলেন, অর্থাৎ আমাদেরকে আসলটা বের করতে বলেছে। তো দেখো অঙ্কটা আবার করছি। গৌতম একটি মুরগি খামার খোলার জন্য একটি সমবায় ব্যাংক থেকে বার্ষিক 12% সুদের হারে কিছু টাকা ধার নিলেন। তিনি যে টাকাটা ধার নিলেন তিনি কিন্তু 12% সরল সুদের হারে টাকাটা ধার নিলেন। প্রত্যেক মাসে তাকে, প্রত্যেক মাসে কি এক মাসে তাকে 378 টাকা সুদ দিতে হয়। তিনি কত টাকা ধার নিয়েছিলেন? তো এক্ষেত্রে আমরা কি ধরে নেব? যে ধরব তিনি পি টাকা ধার নিয়েছিলেন। তাহলে কি ধরি গৌতম পি টাকা ধার নিয়েছিল। ঠিক আছে, তো এরপরে কি দেওয়া রয়েছে দেখো সুদের হার। তাহলে সুদের হার আর কত? সুদের হার দেওয়া রয়েছে 12%। এরপরে আমরা কি বের করবো? সময় হচ্ছে কি টি। এবার সময় কত দেওয়া রয়েছে দেখো দ্বিতীয় লাইনে রয়েছে প্রত্যেক মাসে তাকে 378 টাকা সুদ দিতে হয়। প্রত্যেক মাসে মানে কি এক মাসে, তাহলে সময় হচ্ছে কি 1 মাস। তাহলে প্রথমেই বলেছিলাম যে সময়টাকে কিন্তু মাসে বা দিনে রাখা যাবে না, সময়টাকে কিন্তু আমাদের বছরে বের করতে হবে। তো এক মাসকে যদি বছরে বের করতে চাই তাহলে তাকে আমাদেরকে কি দিয়ে ভাগ করতে হবে? 12 দিয়ে ভাগ করতে হবে। তাহলে 1/12 বছর। আরেকটা কি দেওয়া রয়েছে? সুদ দেওয়া রয়েছে, তাই তো? তাহলে সুদ কত টাকা? সুদ মানে কি হচ্ছে আই। তাহলে সুদ কত দেওয়া রয়েছে? 378 টাকা। ঠিক আছে, তো এইবার আমরা সুদ বের করার সূত্রটা জানি, আই সমান সমান পি আর টি বাই 100। সেই সূত্রটা দিয়ে আমরা অঙ্কটা করব। তাহলে আই সমান সমান কি পি আর টি বাই 100, পি গুণ আর গুণ টি বাই 100। তো এবার সবগুলোর আমরা মান বসিয়ে দেবো। দেখো আই এর মান কত? সুদ 378 টাকা, আই এর জায়গায় বসাচ্ছি 378। পি আমরা জানি না, তাহলে পি লিখে দিলাম, গুণ আর কত? আর দেখো 12%, গুণ টি কত? 1/12। তাহলে 1 লিখছি ওপরে, নিচে লিখছি 12। তাহলে পি আর টি বাই 100, তাহলে নিচে লিখে দিচ্ছি 100। তো দেখো নিচে 12 এবং উপরে 12 কেটে গেল। তাহলে কি পড়ে থাকছে? 378। এখানে উপরে কি পড়ে থাকছে? পি এবং 1 গুণ করলে হচ্ছে কত? পি। আর নিচে কত থাকছে? 100। তো বাকি অংশটা এখানে করছি দেখো। এবার কোনাকুনি গুণ করবো। দেখো 378 এর নিচে কিছু নেই, তাহলে পি এর সাথে গুণ হবে কত? নিচে কিছু নেই মানে 1। তাহলে পি একে কত? পি। আর এইবারে 378 এর সঙ্গে 100 গুণ করলে কত হচ্ছে? 378 একে 378। আর কটা শূন্য? একটা দুটো। তাহলে পি কত টাকা পাচ্ছি? 37,800 টাকা। তাহলে পি আমরা কি ধরছিলাম? আসল। তাহলে উত্তরে কি জানতে চেয়েছিল? যে তিনি কত টাকা ধার নিয়েছিলেন, তাই তো? তাহলে উত্তরে কি লিখবো? যে তিনি 37,800 টাকা ধার নিয়েছিল। ঠিক আছে।